সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 650 মানুষের প্রাণ গেছে, জাতিসংঘের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাখাওয়াতকে সরিয়ে দেওয়া হলো, উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন। ভারতের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের ফোন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। হত্যা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বাংলাদেশের শিক্ষার্থী ও জনতার আন্দোলন এবং এর পরবর্তী ঘটনায় 650 জন নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিশ্লেষকদের মতে নিহতদের প্রকৃত তথ্য উদ্ঘাটনে এই প্রতিবেদন কাজে লাগবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাইয়ের শুরুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও জনতার এই আন্দোলন দমনে কঠোর হয় আওয়ামী লীগ সরকার। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এরপর আরও গতি পায় আন্দোলন, চলে পুলিশের নির্বিচার গুলি, একে একে প্রাণ যায় অনেকের। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এক দফা নিয়ে মাঠে নামেন শিক্ষার্থী ও জনতা, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। সরকার অতিমাত্রায় বল প্রয়োগ করলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 11 আগস্ট পর্যন্ত প্রাণ গেছে আরও 250 জনের। এই 650 জনের মধ্যে 32টি শিশু রয়েছে। হতাহতের পরিসংখ্যান নিয়ে অন্তর্বর্তী সরকারেরও করণীয় রয়েছে বলে মনে করেন সচেতন মহল। এটা বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত, এটা একটা বিষয়। এবং একই সঙ্গে এই রিপোর্টটি বাংলাদেশের যে তদন্ত কার্যক্রমের কথা সরকার ভাবছেন বা বলেছেন, সেই তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে। 10 পাতার প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে জাতিসংঘ। বিষয়টি আশঙ্কার বলে মনে করেন এই আইনজীবী। যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের শাস্তি বিধানের জন্য যখন উদ্যোগ গ্রহণ করবেন, তখন যেন তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ এবং অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয়। পূর্বের কোনো সময়ের মতো যেন তদন্ত প্রক্রিয়া অথবা বিচার প্রক্রিয়া বায়াস না হয়ে যায়, সেই ব্যাপারটি আমাদের লক্ষ্য করা উচিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সংঘাত সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হয়েছেন, অনেকে এখনও চিকিৎসা নিচ্ছেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 650 মানুষের প্রাণহানির দায়ে পুরোপুরি সরকারের বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক ফয়সাল। সরকার চাইলে এই রক্তপাত এড়াতে পারত। জাতিসংঘের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারকে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। দীপ্ত টিভিকে আজ এসব কথা বলেন এই আইনজীবী। নিঃসন্দেহে এটি দুঃখজনক ঘটনা যে 650 জনের কথা জাতিসংঘ তাদের রিপোর্টে এসেছে, যেটি আজকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান যিনি তিনি এটিকে আজকে প্রকাশ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটি আসলে সরকারের সহনশীলতার অভাবে ঘটেছে। মানুষ কিন্তু নেমেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। মানুষের পঞ্জীভূত ক্ষোভ, মানুষ গত 3টি নির্বাচন যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন একটি মানুষ যখন গণতান্ত্রিক সরকার থাকে না, তখন তার চেইন অফ কমান্ড ভেঙে পড়ে, মানুষের মধ্যে স্বৈরাচারী একটি মনোভাব করে। সেক্ষেত্রে পুলিশ স্বৈরাচারী সরকারকে সাপোর্ট দিতে গিয়ে তারা তাদের নিজস্ব কর্মটা ভুলে গিয়েছিল, যে তারা যে জনকল্যাণে ভূমিকা রাখা দরকার সেটি না করে তারা তাদের নিজস্ব উন্নয়নের কাজে লেগেছিল। আর সুশাসন ছিল না। বিচার বিভাগের বিষয়ে আমি বলতে পারি মানুষের একটা আস্থাহীনতা ছিল বিচার বিভাগ। ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও তাদের তালিকা এখনো করতে না পারা
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি দ্রুত সবার সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারুণ। মধ্যযুগীয় কায়দাভাবে গুলি চালানো হয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। গণহত্যার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হককে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, আইন কমিশন থেকে পদত্যাগই তার জন্য যথেষ্ট নয়। বিচারপতিদের অপরাধ থেকে দূরে রাখতে তাকে কঠিন শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মত দেন তারা। একাধিক রাজনৈতিক দলের আন্দোলনের ফসল হিসেবে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু, কিন্তু সেই পথ রুদ্ধ হয়ে যায় অল্প সময়েই। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2011 সালে রায় দেয় আপিল বিভাগ। প্রাথমিকভাবে রায়ে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বলা হয়, কিন্তু অবসরে যাওয়ার 16 মাস পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের লেখা পূর্ণাঙ্গ রায়ে 2 মেয়াদের বিষয়টি আর উল্লেখ রাখা হয়নি। আর এতেই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হয় বলে মনে করছেন আইনজীবীরা। আজকে যদি কেউ দায়ী থাকে, খায়রুল হকেরই, হি ইজ দ্য আর্কিটেক্ট অফ দ্য হোল ইনসিডেন্ট দ্যাট হ্যাজ হ্যাপেন ইন বাংলাদেশ। এতগুলো লোক প্রাণ দিয়েছে, মিস জাস্টিস হয়েছে, এটা তো ওই জাজমেন্টের জন্যই। কারণ পুরোপুরি শক্ত করে দিয়েছে হাতটা, এই বিগত সরকারের হাতটা করে দিয়েছেন, সেখানে সে যা ইচ্ছা তাই করেছে। খায়রুল হক সাহেবের অ্যাকশনস আজকে এই পর্যন্ত এনেছে। তার কার্যক্রমের কারণে হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছিল। তার কার্যক্রমের কারণে শত শত মানুষের রক্ত দিয়েছে, গুম হয়েছে। এর জন্য আপনার লাইবিলিটিস কখনোই সে অ্যাভয়েড করতে পারবে না। তাদের মতে, সাবেক প্রধান বিচারপতি হয়েও খায়রুল হক যেসব কর্মকাণ্ড করেন তা ফৌজদারি অপরাধ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মতো এবিএম খায়রুল হকেরও গণহত্যার বিচার হতে পারে বলে যুক্তি দেন তারা। আইন মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হক সাহেবেরও বিচারটা করতে হবে। শেখ হাসিনার বিচারটা রাজনৈতিকভাবে তার হেড অব দ্য এক্সিকিউটিভ হিসাবে যে ভূমিকা পালন করেছিল, তৎকালীন সময়ে হেড অব দ্য জুডিশিয়ারি হিসাবে খায়রুল হক তার চেয়ে জঘন্য ভূমিকা পালন করেছিল। যে একটা সেকশন আছে যে আপনার পদ নিয়ে যদি এমন কিছু করেন যেটা অন্য কেউ বেনিফিটেড হবে, এখানে কিন্তু তাকে সেই আইনে আনতে পারেন। প্লাস আজকে জেনোসাইড যে বলেছি, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলতেছি, he is the architect of everything because he has led to this kind of war, মানে sort of a civil war between the people of Bangladesh. আইনজীবীদের মতে, নামের আগে বিচারপতি শব্দটি ব্যবহার করার যোগ্যতাও হারিয়েছেন এবিএম খায়রুল হক। এটা তো ওনার করা উচিত ছিল না। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফাইজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে বঙ্গভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। নতুন 4 জন সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হল 21। আমি আলী ইমাম মজুমদার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য
মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্রে এসেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ফাউজুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষির দায়িত্ব পেয়েছেন। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন। এছাড়া আদিলুর রহমানকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুক আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে তাদের কথোপকথনের বিষয়টি এক্স বার্তায় জানান নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, তারা গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ দেখতে চান। দিল্লির সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরপরই অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ এলে তার মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে অনুরোধ জানাবে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে একাধিক মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। তিনি সংখ্যালঘুদের দিয়ে চক্রান্ত করতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার পরামর্শ দেন মির্জা ফখরুল। আরেকটা সুসংবাদ বলতে, আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। 15 আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 সহ অন্যান্য স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয় বলে দাবি করেছেন এর অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে সাংবাদিকদের তিনি কথা জানান। ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
ধানমন্ডি 3200 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত 8 দিন মঞ্জুর করে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকা অবস্থায় তিনি বেশ আলোচনায় ছিলেন। নিউ মার্কেট থানার শাহজাহান হত্যা মামলার 8/7/24 নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ 3 কোটি টাকার বেশি এবং 10 লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবুর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এই টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ওই বাসা থেকে নগদ 3,10,166 টাকা, 74,400 টাকা সমমূল্যের 100 টাকার প্রাইস বন্ড এবং 10,03,306 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। আওয়ামী সরকারের দায়ের করা মিথ্যা মামলায় গ্রেপ্তার আলেম ওলামাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম এ দাবি জানিয়ে বলেন, বন্দী সব আলেমকে 3 দিনের মধ্যে মুক্তি দিতে হবে, নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সকল মুসলিমদেরকে কারাগার থেকে নিয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয় অর্জিত হয়নি। 3 দিনের মধ্যে আগামী রবি, সোম, মঙ্গলবার তাদেরকে আপনি মুক্তি দেবেন। স্বামী হারানোর শোকে পাথর 9 মাসের অন্তঃসত্ত্বা খাদিজা বেগম। ঢাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তার স্বামী নূর আলম। কুড়িগ্রামের সদর উপজেলায় বসবাসকারী খাদিজার হতদরিদ্র পরিবারটির কান্নায় শোকাহত প্রতিবেশীরাও। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত খাদিজা। স্বামী নূর আলমের সঙ্গে সমস্ত সুখস্মৃতি আর ছবি এখন ভরসা স্ত্রী খাদিজা বেগমের। প্রয়াত স্বামীর সেই ছবি দেখতে দেখতে মাঝে মাঝে কেঁদে ওঠেন 9 মাসের গর্ভবতী এই নারী। আবার কখনো শোকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন স্বামীর কবরের পাশে। সম্প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যর্থনে অনেকেই পুলিশের গুলিতে নিহত হন। কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নের ভাগিরভিটা গ্রামের নূর আলমও তাদের মধ্যে একজন। গত 20 জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন মাত্র 22 বছরের এই তরুণ। ওই সময় হঠাৎ একটি গুলি তার ডান চোখে লাগলে ঘটনাস্থলেই মারা যান নূর আলম। ওই দিন সকালে যাবে কাজে, আমিও বাধা দিছি, বাবা আজকে যাস না, দেশের অবস্থা খারাপ। ও বললো যে আব্বা হাফ বস্তা সিমেন্টের ঢালাই আছে, 4 জন যাবো, সরং করে দিয়ে আসবো। করি ঢালাই করি, কিন্তু ফিরতার বুকে বাসার সামনাসামনি আসছে, ইয়াতে নূর আলম পুলিশ ওসি, উনি সামনাসামনি আসিয়া গুলি করছে। গুলি করার থুয়ে উনি চলে গেছে। পরে আমার তৎক্ষণাৎ একজনে আসি আমার খবর দিল যে আপনার পোলা গুলি খেয়েছে।
এমন মৃত্যু মানতে পারছেন না তার প্রিয়জনেরা। ঢাকা গেছে বেড়া বউ নাতি পুতি সবাই কামাই করবে, দেয়া কাম করবে, যা এই দশা হয়েছে। তার বইয়ের পেটে বাচ্চা আছে, আমরা কি করি, দিন মজুরি দিন খাই। মানে একদম সাদা সাদা লোক, ও কোনো রাজনীতিবিদ না। এই দিক দিয়ে গুলি লাগে, এই দিক দিয়ে পিছন দিয়ে বেড়ে যায়। এখন আমার বোনে কি করি বাঁচবে, ওর পেটের সন্তান, ওর মা পাগলি, বাবা বাবা বুড়ি হয়ে গেছে, একটা বড় ভাই নাই। বিয়ের 1 বছরের মাথায় স্বামী হারিয়ে শোকে নির্বাক খাদিজা বেগম। স্বামী হত্যার বিচার সহ অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি জানান তিনি। এই বাচ্চা নিয়ে কি করব আমি, তার একটা তো ভবিষ্যৎ আছে, আর স্বামী তো এখন আর বেঁচে নাই। ভ্যান চালক আমির হোসেন ও গার্মেন্টস কর্মী নূর বানুর 2 ছেলের মধ্যে বড় ছিলেন এই নূর আলম। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে অন্যান্য প্রসঙ্গ। কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে বেড়ে আজ রাজধানীর বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি 320 টাকায়। গত কিছুদিন সামান্য কমলেও আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। পেঁয়াজ ও চালের দামও বাড়তে। রাজধানীতে কাঁচামরিচের ঝাল যেন একটু বেশি। শুক্রবার বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকায়, অথচ বৃহস্পতিবারের দাম ছিল 200 আর 3 দিন আগে বিক্রি হয়েছে 160 টাকা। মানে মনে করলেন আলু বলে কমছে, পেঁয়াজ কমছে, কিছুই কমে নাই, কমছে। আগেও যেরকম নিচ্ছে হ্যাঁ এরকমই। মানে আমাদের গরিব মানুষের খাওয়া কোনো উপযুক্ত আমাদের হয় না, কিন্তু আমাদের মরণ ছাড়া কোনো বুদ্ধি নেই। আজকে ধরে নিলে আমরা 320 টাকা কেজি, কালকে বেচি 200 টাকা, 220 টাকা, এবার আর 2-3 দিন আগে বেচি 160 টাকা কেজি। আজকে দাম বেশি। পেঁপে, পটল ছাড়া বেগুন, কচুরমুখী, করল্লা, বরবটি, আলু সহ বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। আর টমেটোর দাম 150 ছুঁই। এছাড়া আগের বাড়তি দামেই চলছে চালের বেচা বিক্রি। চাউল ভালো মানের মিনিকেট চাল আসলে 70-75 টাকা, 28 চাল 60 টাকা, মোটা চালও 60 টাকা। সরবরাহ ভালো আছে, চালের দাম বেশি। আসলে কারণ বাজারে যেরকম দাম হওয়ার কথা এরকম দাম না। 80 টাকা, 70 টাকা, 80 টাকা, এর নিচে কিছু নাই। কিন্তু এত আন্দোলন, এত সংগ্রাম, এত ভাঙচুর, এরপরেও যদি মানে দ্রব্যমূল্য প্লাস সব কিছুর দাম এরকম হয়, তাহলে তো কিছুই হলো না। তাহলে কিসের পরিবর্তন, কিসের এত আন্দোলন? কমেনি পেঁয়াজের দামও। প্রকারভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 125 টাকা। অবশ্য স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। বাজারে সরবরাহ বাড়লেও ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি। ইলিশ, রুই, চিংড়ি সহ অন্যান্য মাছ আগের বেশি দামেই বিক্রি হচ্ছে। না, দাম কমেনি, দাম আগের মতোই আছে। চিংড়ি মাছটা আগের থেকে একটু দাম বেশি, বাট অন্য মাছগুলি আগের থেকে একটু মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। প্রতি কেজি গরু 750 টাকা এবং 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সমন্বয় পরিষদের কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। সংস্কৃতি চর্চার নামে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তি করে সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করার অভিযোগে এই 4 সংগঠনের কমিটি বিলুপ্তি দাবি করেন তারা। মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে আজ রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করেন তারা। ফ্যাসিস্ট সরকারের দোসররা সবকিছু কলুষিত করে ফেলেছে বলে অভিযোগ করেন সংস্কৃতি কর্মীরা। দীপ্ত সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 650 মানুষের প্রাণ গেছে, জাতিসংঘের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাখাওয়াতকে সরিয়ে দেওয়া হলো, উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন। ভারতের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের ফোন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। হত্যা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।